হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সিনেমার দুনিয়ার এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটি আফ্রিকান ড্রামা অ্যাকশন সিনেমা এক্সপ্লেন করব। আর সিনেমাটির নাম হচ্ছে ব্লাড ডায়মন্ড। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক। ততক্ষণে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সিনেমা শুরুতে আমরা দেখি সোলেমান ব্যান্ডিকে, যে এই সিনেমার মূল চরিত্র। পেশায় সে একজন জেলে, আর তার পরিবারে তার স্ত্রী, ছোট দুই বাচ্চা আর তার বড় ছেলে ছিল। সোলেমান গরিব হওয়ার কারণে সে তার ছেলেকে পড়াশোনা করাতে পারে না। সে তার বড় ছেলেকে বাইরে নিয়ে যায় আর বলে, আমি পড়াশোনা করিনি, কিন্তু আমি চাই তুমি ডাক্তার হও। ওরা কথা বলছিল, ঠিক সেই সময় তাদের খুব কাছাকাছি অন্য গোত্র থেকে একদল সন্ত্রাসী বাহিনী আসতে থাকে। তারা সোলেমানকে আক্রমণ করতেই যাবে। তখন সোলেমান তার ছেলেকে নিয়ে দৌড়ে সেখান থেকে তার বাড়িতে যায়। ঘরে পৌঁছে সে তার স্ত্রী আর তার বাচ্চাদের বলে, আমাদেরকে এখনই এখান থেকে চলে যেতে হবে, এখানে সন্ত্রাসী বাহিনীরা হামলা করবে। এরপর সোলেমান তার ঘরের এক পাশ ভেঙে তার পরিবারকে বাইরে নিয়ে পালাতে থাকে। কিন্তু সোলেমান সন্ত্রাসীর বাহিনীর হাতে ধরা পড়ে, আর সন্ত্রাসী বাহিনী পুরো গ্রামের সকল মানুষকে বন্দী বানিয়ে নেয়। এই উপজাতির সন্ত্রাসীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে। সন্ত্রাসের লিডার সবাইকে বলে, তোমরা সরকারকে ভোট দেবে না, তোমরা ভোট দেবে আমাকে, কারণ আমি তোমাদের হাত এখন কেটে ফেলবো আর আমি তোমাদেরকে শাসন করব, আমি তোমাদের সরকার। তারপর সন্ত্রাসের লিডার আদেশ দেয়, সবার হাত কেটে ফেলো। এরপর অনেক নিরীহ মানুষের হাত কেটে ফেলা হয়। আর যখন সোলেমানের হাত কাটার সময় আসে তখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাকে গাড়িতে বসিয়ে একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসী বাহিনীর লোকেরা গ্রামবাসীদের একটি জলাশয়ে নিয়ে যায়, কারণ এই জলাশয়ে অনেক হীরা রয়েছে। এই বাহিনীর লোকেরা এই হীরাগুলি বিক্রি করে অস্ত্র ক্রয় করে, আর এজন্য গ্রামবাসীদের কঠোর পরিশ্রম করায়। আর অন্যদিকে দেখা যায় অনেক বড় ব্যবসায়ীদের একটি গ্রুপ, তারা এখানে একটি মিটিং করছিল, যেখানে তারা ব্যক্তিগত কিছু একটা নিয়ে আলোচনা করছিল। আর এখানে যে সমস্ত কথা হচ্ছিল এগুলো এই রুমের বাইরে কেউ জানতে পারবে না, কারণ এখানে তারা অবৈধ যে সমস্ত হিরে সম্পর্কে কথা বলছিল। আর এখানে 15টি ছিল আসল হিরে। এই হিরেগুলি দিয়ে তারা স্মাগলিং করে। এরপর আবার আমাদেরকে সেই জলাশয়টি দেখানো হয়, যেখানে গ্রামবাসীরা হীরা খুঁজছিল। ওই সন্ত্রাসী লিডার তখন চিৎকার করে বলে, কেউ যদি হীরা চুরির চেষ্টা করো সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে, হীরা পেলে আমাকে দিয়ে দিও। এখন গ্রামবাসীরা হীরা খুঁজতে শুরু করে। সোলেমানও সেখানে ছিল, আর সেও চেষ্টা করছিল। ইতিমধ্যে একজনকে দেখানো হয় যে একটি হীরা খুঁজে পেয়েছে। লোকটি তখন হীরাটি সন্ত্রাসী লিডারকে না দিয়ে তার মুখে লুকিয়ে রাখে, আর দুর্ভাগ্যবশত লিডার এটি দেখে ফেলে আর তাকে হীরা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তাকে ডাকে। লোকটি তখন তার মুখ থেকে হীরা বের করে লিডারকে দেয়। লিডার তখন শাস্তি হিসেবে লোকটিকে গুলি করে মেরে ফেলে। তখন শ্রমিকরা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে আবার কাজ শুরু করে। এই দলের লিডার খুবই চালাক ছিল। তাদের আরেকটি গ্রুপ আছে যারা হীরাগুলোকে বিক্রি করে আর অস্ত্র ক্রয় করে। এরপর সেখানে একটি হেলিকপ্টার দেখানো হয়, আর হেলিকপ্টার থেকে ড্যানি আর্সান নামে একজনকে আমরা দেখতে পাই। তাকে চিনতে পেরেছেন তো? টাইটানিক সিনেমার হিরো ছিল উনি। যাই হোক, সন্ত্রাসী বাহিনীরা হেলিকপ্টারের দিকে বন্দুক তাক করে, আর ভয় পেয়ে পাইলট সেখান থেকে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। ড্যানি আর্সার ভিতরে এসে ক্যাপ্টেন জিরো সম্পর্কে জিজ্ঞাসা করে। ড্যানি একজন চোরা কারবারি। তারপর সে জিরোর সাথে দেখা করে আর তাকে একটি অস্ত্র দিয়ে বিনিময়ে তার কাছ থেকে হীরা নিয়ে যায়। জিরো বলে, তোমার মনে আছে তোমাকে আমাকে অস্ত্র দিতে হবে? ড্যানি বলে, হ্যাঁ, আমি তাড়াতাড়ি নিয়ে আসব। ড্যানি নিজেকে একজন পেশাদার চোরা কারবারি মনে করে, আর সেখান থেকে পালানোর জন্য কিছু ছাগল ব্যবহার করে। সে ছাগলের লোমের ভিতর হীরা লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। পুলিশ ছাগল অনুসন্ধান করার সময় হীরা উদ্ধার করে। ড্যানিও ধরা পড়ে। তারপর আমাদের আবার জলাশয়ের দৃশ্য দেখানো হয়। সোলেমানও অন্যদের মতো হীরা খুঁজছিল। এদিকে সে একটি বিশাল হীরা খুঁজে পায়। সে তার পায়ের আঙ্গুলের নিচে লুকিয়ে রাখে। ঠিক সেই সময়ে জলের পাম্পটি সমস্যা দেখা দেয়। সবাই যখন পাম্প ঠিক করার জন্য ওইদিকে মনোযোগ দেয়, এই সুযোগ পেয়ে সোলেমান বলে, আমাকে ওয়াশরুমে যেতে হবে। কিন্তু সেখান থেকে যাওয়ার সময় তাকে চেক করা হয়। পায়ের নিচে লুকিয়ে রাখায় তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। সোলেমান গিয়ে একটু সামনে যায় আর মাটির ভেতর লুকিয়ে রাখতেই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কমান্ডার তার পিছনে চলে আসে। সে বলে, আমাকে সেই হীরাটি দিয়ে দাও। সোলেমান ভয় পেয়ে যায়, আর সোলেমান তাকে হীরাটি দিতে যাচ্ছিল। এমন সময় ওখানে একটি দল হামলা করে, আর এই হামলায় গ্যাং লিডারের মৃত্যু হয়। সোলেমান সেই সময় সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সরকারি লোকজন সেখানে পৌঁছায়। আর এখানে আমরা জানতে পারি যারা এখানে হামলা করেছিল তারা ওই গ্যাং লিডারের বিরুদ্ধে ছিল। পুলিশ এখান থেকে সবাইকে
ড্যানিকে বন্দি করে নিয়ে যায়। বন্দি করার আগে সোলেমান হীরাটি লুকিয়ে রাখে আর সে আত্মসমর্পণ করে। পরে তারা সবাইকে কারাগারে নিয়ে যায়। ড্যানি আর্চারও সেই কারাগারেই ছিল। সোলেমান দেখে সেখানে একজনকে নিয়ে আসা হয় যাকে তারা মৃত বলে মনে করছিল, আর তার হাতে ব্যান্ডেজও করা ছিল কারণ সেখানে একটি ক্ষত ছিল। কারাগারে এসে সে আঘাতের কারণে শুয়েছিল, আর সে ছিল ওই গ্যাং লিডার, মানে সে তখনও জীবিত ছিল। আর সে সোলেমানকে দেখে চিৎকার করতে থাকে। লিডার বলে, আমি তোমাকে সেই হীরাটি লুকিয়ে রাখতে দেখেছি, তুমি আমাকে হীরাটি দিয়ে দাও। সেই হীরাটি আমাকে ফিরিয়ে না দিলে তোমার জন্য খারাপ হবে। তিনি তার কেবিনের অন্য কয়েদিদের বলে যে তার কাছ থেকে হীরাটি নিয়ে দিতে পারবে আমি তাকে অনেক টাকা দেব। সোলেমান এটা শুনে রাগান্বিত হয়ে ওঠে আর সে কাপড় খুলতে গিয়ে বলে, দেখো আমার কাছ থেকে হীরা খুঁজে নাও। হীরা কোথায়? আমি বুঝতে পারছি না। তারা আমার পরিবারকে কেড়ে নিয়েছে, আবার আমাকে হীরার কথা জিজ্ঞেস করছে। ড্যানিও এসব শুনছিল। এখন কারাগারে অনেক দিন কেটে যায়। ড্যানি মুক্তি পেয়েছে। সে তার বন্ধুর সাথে দেখা করে আর তাকে বলে কারাগারে একজন সন্দেহভাজন লোক একটি হীরার কথা বলেছে। তার কাছ থেকে হীরা সম্পর্কে জানতে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে। সোলেমানকে জেল থেকে মুক্ত করার জন্য ড্যানির কাছে টাকা নেই। তারপর সে তার নকল দাঁত বের করে, তা থেকে একটি হীরা বের করে। তারপর হীরাটি বিক্রি করে তিনি সোলেমানকে জেল থেকে মুক্ত করেন। সোলেমান যখন বাইরে আসে তখন ড্যানির বন্ধু সোলেমানের সাথে দেখা করে। সে সোলেমানকে বলে ড্যানির সাথে যোগাযোগ করতে আর তাকে ড্যানির নাম্বার দিয়ে দেয়। সোলেমান তার সাথে দেখা করে না। সে গোপনে অন্য শহরে থাকতে শুরু করে। সে তার পরিচয় প্রকাশ করে না আর শহরের সমস্ত কাজ করে যা অন্যরা করে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। অন্যদিকে ড্যানিকে দেখানো হয় যাকে একজন লোক খুঁজছিল। যেহেতু ড্যানি একজন চোরাকারবারি ছিল, সে একজন কর্নেলের সাথে কাজ করত, তাই কর্নেল একজন লোককে ড্যানির বাড়িতে পাঠায়। এখন লোকটি ড্যানির বাড়িতে যায় আর তাকে না পেয়ে তার বাড়ির জিনিসপত্র ভাঙতে শুরু করে। ড্যানি যখন এই সমস্ত কিছু জানতে পারে, ড্যানি লোকটিকে মারধর করে, তার পেটে ঘুষি মারে আর তাকে বলে এটা হচ্ছে আমার বাড়ির জিনিসপত্র ভাঙার ফলাফল। লোকটি বলে কর্নেলের আপনাকে মনে পড়েছে। এখন সে কর্নেলের সাথে দেখা করতে যায়। এখানে আমরা বুঝতে পারি কর্নেল হচ্ছে তার অপরাধের অংশীদার। ড্যানি তাকে সোলেমান আর সেই হীরা সম্পর্কে বলে। এরপর ড্যানি সোলেমানের সাথে দেখা করতে যায়, কিন্তু সে তাকে উপেক্ষা করছিল কারণ সে তার সাথে দেখা করতে চায় না। অন্যদিকে সন্ত্রাসী বাহিনীরা অন্য ছেলেদের সাথে সোলেমানের ছেলেকেও বন্দী করে রেখেছে আর তারা তাকে নিজের মতো প্রশিক্ষণ দিচ্ছিল। এরপরে তাদের নেশার ইনজেকশন দেওয়া হয়। এরপরে মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দেয়। গ্যাং লিডার বাচ্চাদের মগজ ধোলাই করছিল। তারপর একটি তালিকা দেখানো হয় শহরে, আর সেখানে কিছু শরণার্থীর নাম ছিল যারা শহরে নতুন এসেছে আর তারা তাদের পরিবার হারিয়েছে, যাদের থাকার কোনো জায়গা নেই। তাদের জন্য শরণার্থী শিবির ছিল। যারা শরণার্থী শিবিরে ছিল এখানে তাদের পরিবারের বিবরণও ছিল। সোলেমানের তালিকাটি দেখছিল, কিন্তু ওই তালিকা তার পরিবারের কোনো সদস্যের নাম ছিল না। সে অনেক কষ্ট পায়। তারপর ড্যানি সোলেমানকে এসে বলে, তুমি আমার কথা শুনছো না কেন? সোলেমান বলে, কারণ আমি চাই না যে আপনি আমার পিছু করুন, কারণ আমার কাছে এরকম কিছুই নেই। দয়া করে আপনি এখান থেকে চলে যান। কিন্তু ড্যানি বলে, তুমি কি তোমার পরিবারের সাথে দেখা করতে চাও? তাহলে আমার কথা শোনো। তোমার কাছে যে হীরা আছে তা আমি বিক্রি করে দেব, বিনিময়ে অনেক টাকা পাবো, আর তুমিও এখান থেকে অনেক টাকা পাবে আর তোমার পরিবারের সাথে পুনরায় মিলিত হতে পারবে। সোলেমান তখন ভাবতে শুরু করে তাকে হীরার কথা বলা উচিত কিনা। তখনই এখানে তারা কিছু লোকের আক্রমণ লক্ষ্য করে। তারা আর কেউ নয়, ওই বাহিনীর লোকরাই। এখন তারা আলাদা একটি নতুন বাহিনী তৈরি করেছে। তারা এখানকার লোকদের তাদের দাস বানাচ্ছে। যারা তাদের কথা শুনছে না তাদের নিয়ে যাচ্ছে। এই সময় সোলেমান আর ড্যানি সেখান থেকে পালাতে শুরু করে। ছুটতে ছুটতে তারা পৌঁছে যায় সরকারের তৈরি শরণার্থী শিবিরে। ড্যানি সেখানে একজন সাংবাদিকের সাথে দেখা করে যিনি হীরার সন্ধানে ছিলেন। যেহেতু এই খবরটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে, সবাই এটি সম্পর্কে জানতে চায়। সোলেমান বলে, আমি আপনাকে হীরার কথা বলবো, কিন্তু আপনি যদি আমাকে আমার পরিবারের সাথে পুনরায় আমার কাছে ফিরিয়ে আনতে পারেন তবে আমি আপনাকে বলবো। সাংবাদিক মেয়েটি তখন ভাবছিল হয়তো সোলেমান যেখানে থাকে সেখানে হীরাটি লুকিয়ে রেখেছে। মেয়েটি একটি হেলিকপ্টারে করে যান। ড্যানি আর সোলেমানও তার সঙ্গে ছিল। সোলেমান নিঃসন্দেহে তাদের সাথে যাচ্ছিল, কারণ সে ভাবছিল হয়তো সে তার পরিবারের সাথে দেখা করতে পারবে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় বিশাল এক শরণার্থী শিবির। সেখানে অনেক লোক ছিল। আর যখন সোলেমান এগিয়ে যায় তখন সে তার স্ত্রীকে দেখতে পায়। তাকে দেখে সোলেমান আবেগপ্রবণ হয়ে পড়ে। সোলেমান তার স্ত্রীকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে সে ভালো আছে তো, কিন্তু সে কাঁদতে শুরু করে। সে বলে আমি ভালো আছি, কারণ তুমি আমার সাথে আছো। সোলেমান তার বড় ছেলের কথা জিজ্ঞেস করে সে কোথায়, আর তখন তার স্ত্রী কাঁদতে শুরু করে। সে বলে সন্ত্রাসী বাহিনীরা তাকে নিয়ে গেছে। এ কথা শুনে সে হতাশ হয়ে পড়ে, আর তখন সে অনেক রাগান্বিত হয়ে ওঠে। শরণার্থী শিবিরে তার নাম নেই বলে নিরাপত্তা কর্মীরা তাকে বের করে দেয়। হেলিকপ্টারে বসে তারা সেখান থেকে চলে যায়। সোলেমান কোনো সমাধান দেখতে পাচ্ছে না, তাই সে ড্যানিকে বলে তুমি আমার সাথে একটি ডিল করো, আমি তোমাকে হীরাটির ঠিকানা বলে দেব, কিন্তু হীরার টাকা নিয়ে তুমি আমার ছেলেকে বাঁচাবে। ড্যানি রাজি হয়, কিন্তু তারা সেখানে এভাবে যেতে পারে না, যেহেতু গোত্রের বাহিনী ছিল খুবই শক্তিশালী। এরপর সাংবাদিক মেয়েটি তাদেরকে নিয়ে একটি গাড়িতে চলে যায়। সেখানে অন্য সাংবাদিকরাও ছিল। সোলেমান ক্যামেরা ধরে রাখে যেন সবাই তাকে একজন রিপোর্টার মনে করে। তারা এগিয়ে যায়, তখন ওই বাহিনী তাদের উপর আক্রমণ করে। ওই হামলায় অনেক সাংবাদিকদের মৃত্যু হয়, এমনকি ড্রাইভারও মারা যায়। শুধু এখানে বেঁচে ছিল ড্যানি, সোলেমান আর সাংবাদিক মেয়েটি। এরপর ড্যানি গাড়ি চালাতে শুরু করে, কিন্তু ওই জঙ্গি বাহিনী তখনও তাদের পিছু করছিল আর বারবার তাদের আক্রমণ করছিল। সাংবাদিক মেয়েটি ড্যানি আর সোলেমানকে গাড়িতে করে বনের ভিতরে চলে যায়। যখন তারা সেখানে পৌঁছায়, তখন ওই বাহিনী তাদের ফলো করা বন্ধ করে দেয়। এরপর তারা হাঁটা শুরু করে। এদিকে কিছু বন্য লোক তাদের সামনে এসে হাজির হয়, যারা সেখানেই বাস করত। তারা সোলেমানদের বাধা দেয়, কিন্তু রিপোর্টার তাদের ভাষায় কথা বলার চেষ্টা করে। মেয়েটি তখন উপজাতির লোকদের বুঝাতে সমর্থ হয়, আমরা তোমাদের ক্ষতি করব না, তাই আমাদের ক্ষতি করবেন না। তারা এখন বন্ধু হয়ে এগিয়ে যায়। তারপর একটি বাড়ি দেখানো হয়, যেখানে শুধু একজন ডাক্তার আছে। তিনি বাচ্চাদের সেবা করছেন আর তাদের যত্ন নিচ্ছেন। তারা বাচ্চাদের দেখে, কিন্তু তাদের মধ্যে সোলেমানের ছেলে ছিল না। এখন ডাক্তার তাদেরকে বলে তিনি তাদের সোলেমানের ছেলেকে খুঁজে পেতে সাহায্য করবেন। তিনি তাদের এগিয়ে নিয়ে যান। গাড়ি চালানোর সময় বাহিনীর কিছু কিশোর গ্যাং তাদের কাছে আসে। তারা সোলেমানদেরকে এগিয়ে যেতে বাধা দেয়, আর এই সময় ডাক্তার মারা যায়। ড্যানি আবার গাড়ি নিয়ন্ত্রণ করে, আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তারা একটি সামরিক ক্যাম্প খুঁজে পায়। সেখানে কর্নেলও আছেন, যিনি ড্যানির সঙ্গে কাজ করত। কর্নেল ড্যানিকে তাদের সামরিক বাহিনীতে যোগ দিতে বলেন। কর্নেল তখন ড্যানিকে উপজাতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে বলেন, কিন্তু ড্যানি বলে না, আমি এটা করতে পারবো না। এত কিছুর পর সাংবাদিক মেয়েটি বলে আমাকে আপনার কাছ থেকে আলাদা হতে হবে, আর কিভাবে পাচার করা হীরা খুঁজে পাওয়া যায় তার ব্যাপারে জিজ্ঞেস করে তাকে। এরপর ড্যানি সবকিছু বিস্তারিত বলে। সাংবাদিক মেয়েটি তখন বিস্তারিত জানার পর সেখান থেকে চলে যায়। ড্যানি আর সোলেমান বনে যাচ্ছিল। এগিয়ে যাওয়ার সময় তারা উপজাতি বাহিনীকে দেখতে পায়। এতে কিছু শিশু আর কিছু তরুণ যুবক রয়েছে। সোলেমান তাদের মধ্যে তার ছেলেকে দেখে। তিনি তাকে ডাকেন, আমার ছেলে, আমার কথা শোনো, আমার দিকে তাকাও। তার ছেলে তাকে দেখতে পাওয়ার আগেই অন্যরা তাদের দেখে গুলি চালাতে শুরু করে। এই সময় তারা সেখান থেকে আবার পালিয়ে যায়। রাত হওয়ার কারণে তাদের খুঁজে পাওয়া যায় না, আর অন্ধকার এবং গাছের কারণে এখানে তাদের খুঁজে পাওয়া অসম্ভব। তাই উপজাতি বাহিনীরা এখান থেকে চলে যায়। রাত কেটে যাওয়ার পর সকাল হয়। ড্যানি সোলেমানকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। ড্যানি বলে তোমার জন্য পুরো একটি রাত নষ্ট হয়ে গেছে, না হলে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতাম। কিন্তু সোলেমান কিভাবে ড্যানিকে বোঝাতে পারে সে তার ছেলেকে এভাবে দেখে নিজেকে আটকাতে পারেনি। এরপর হাঁটার সময় তারা মারামারি শুরু করে, কারণ ড্যানি সোলেমানকে তার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। সোলেমান তাকে মারধর করে, আর যখন ড্যানি তাকে মারতেই যাচ্ছিল সোলেমান তাকে বোঝায় সে তার সাথে অন্যায় করেছে। এরপর সোলেমান বলে আমি আমার ছেলেকে এভাবে দেখে নিজেকে কিভাবে আটকাই, আপনিই বলুন। ড্যানি তখন বুঝতে পারে, সে তখন সমস্যার সমাধান করে ফেলে। এখন হাঁটতে হাঁটতে তারা জলাশয়ের কাছে পৌঁছে যায়, যেখান থেকে হীরা খুঁজে বের করা হয়। তারা সেই জায়গার কাছে ছিল যেখানে সোলেমান হীরাটি লুকিয়ে রেখেছিল। তারা সারাদিন দূরবীন দিয়ে উপজাতির বাহিনীর উপর নজর রাখে। রাত হলেই তারা ভিতরে যাওয়ার চেষ্টা করে। এখানে সোলেমান তার ছেলেকে দেখে। তার কাছে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করে, কিন্তু ব্রেন ওয়াশের কারণে তার ছেলে তাকে চিনতে পারেনি। সে তাদের দিকে বন্দুক তাক করে, আর এর কারণে উপজাতি লোকের কাছে সোলেমান বন্দী হয়ে যায়। তারা সোলেমানকে তাদের দাস বানিয়েছে। যখন সে তাদের দাস হয় তখন তারা সোলেমানকে তাদের লিডারের কাছে নিয়ে যায়, যে লিডার সোলেমানের কারণে আহত হয়েছিল। লিডার দেখেছিল সোলেমান হীরাটি লুকিয়ে রেখেছে। লিডার তখন সোলেমানের ছেলের দিকে একটি বন্দুক দেখিয়ে বলে তুমি আমাকে হীরার কথা না বললে তোমার ছেলেকে এখানেই শেষ করে দেব। সোলেমান তখন ভাবছে তার কি করা উচিত, আর ড্যানিও তখন দূর থেকে এসব দেখছিল। সে তার সামরিক বন্ধুর সাথে যোগাযোগ করে আর তাদের এখানে সেনাবাহিনী পাঠাতে বলে, যেন সেনাবাহিনী সেই জায়গায় আক্রমণ করে।
কিছুক্ষণ পর মিলিটারি এসে আক্রমণ শুরু করে। এদিকে ড্যানিও আসে। ড্যানি সেখান থেকে সোলেমানের ছেলেকে বের করে নিয়ে যায় আর গোত্রের বাহিনীদেরকেও গুলি করে। সামরিক বাহিনীরা এসে উপজাতির বাহিনীদের বন্দী করে। এরপর সেনাবাহিনী উপজাতির দুষ্ট লোকদের শেষ করে দেয়। এখন কর্নেল ড্যানির কাছে চলে যায় আর তাকে হীরা সম্পর্কে জিজ্ঞাসা করে। ড্যানি বলে শুধুমাত্র সোলেমানই হীরা সম্পর্কে জানে। তিনি বলেন, সোলেমান, তুমি তাদেরকে হীরা সম্পর্কে বলো। আসলে কর্নেলের একটি পরিকল্পনা আছে। কর্নেল মিলিটারি পাঠিয়ে হীরা খুঁজে বের করে সব শেষ করে দেবে। এরপর সে এখান থেকে হীরা নিয়ে যাওয়ার সময় পালিয়ে যাবে। কর্নেল যখন সামরিক বাহিনী পাঠায় তখনও একই ঘটনা ঘটে। তারা যখন চলে যাচ্ছিল তখন সামনে আসে সোলেমানের ছেলে। সোলেমান তাকে ডাকে আর বলে, তুমি আমার ছেলে। কিন্তু সে তাকে চিনতে পারে না আর তার বাবার দিকে বন্দুক তাক করে। তারপর সোলেমান তাকে তার মায়ের নাম বলে আর বলে, তুমি আমার ছেলে। আমাদের সাথে কাটানো সময়ের কথা মনে করো। এখন তার সব মনে পড়ে। তার ছেলে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। ড্যানি তার বন্ধুকে ফোন করে আর বলে, আমি লোকেশন পাঠিয়ে দিয়েছি আর এই লোকেশনে একটি হেলিকপ্টার পাঠাতে বলে। তার বন্ধু রাজি হয় আর বলে হেলিকপ্টারটি শীঘ্রই এখানে আসবে। এখন তাদেরকে হেলিকপ্টারে ওঠার জন্য পাহাড়ের উপর উঠতে হবে। কিন্তু সেই হামলায় ড্যানির শরীর থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছিল, কারণ তাকে গুলি করা হয়েছে আর এজন্য সে হাঁটতে পারছে না। সোলেমান দেখে ড্যানি হাঁটতে পারে না, তাই সে বলে, আমি তোমাকে আমার কাঁধে তুলে নিয়ে যাব। তারা এগিয়ে যায়, কিন্তু ড্যানির অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে সে দুর্বল বোধ করছে। ড্যানি সোলেমানকে বলে, আমি আর যেতে পারবো না, তাই তোমাকে একাই যেতে হবে। তাকে পাঠানোর আগে সেই হীরাটি বের করে তাকে দিয়ে দেয় আর বলে, এটা তোমার ছেলের ভবিষ্যৎ। তুমি ওকে ডাক্তার বানাতে চেয়েছিলে, যেমনটা তুমি বলেছিলে। ধরো, এখন তোমার এটি দরকার, আমার নয়। হেলিকপ্টার শীঘ্রই এখানে আসবে, তাই এক্ষুনি এখান থেকে চলে যাও। তারা হেলিকপ্টারে যাওয়ার সময় উপজাতির কিছু লোক ড্যানির কাছে আসে। তাদের মধ্যে কয়েকজন সামরিক বাহিনীও ছিল, কিন্তু ড্যানি তাদের গুলি করে মেরে ফেলে। অন্যদিকে হেলিকপ্টারে বসে সোলেমান আর তার ছেলে এখান থেকে চলে যায়। ড্যানি সাংবাদিক মেয়েটিকে কল করে তাকে জানায়, সোলেমান আর তার ছেলে শহরে চলে গেছে। তোমাকে তাদের দুজনকে রিসিভ করতে হবে আর পুরো পৃথিবীকে জানাতে হবে তারা কতটা মহান ছিল আর তাদের বীরত্বের গুণ সবাইকে জানাতে হবে। এই বলেই ড্যানি মারা যায়। অন্যদিকে সোলেমান তার ছেলেকে নিয়ে শহরে পৌঁছায়। সাংবাদিক মেয়েটি তাদের সুন্দরভাবে স্বাগত জানায় আর সবাইকে সোলেমান ব্যান্ডি সম্পর্কে জানাচ্ছিল। তিনি তার জীবনের শেষ পর্যন্ত হার না মেনে লড়াই করে সফল হয়েছে। এই কারণে তিনি সবচেয়ে বিখ্যাত হন আর সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এখন সেই দিন এসেছে, তিনি বিশাল সংবাদ সম্মেলন করবেন। তিনি সেখানে যাওয়ার আগে ড্যানির ছবি দেখেন। সোলেমান ড্যানিকে স্মরণ করেন। তিনি যখন সংবাদ সম্মেলনে পৌঁছেছিলেন, সেখানে বিশাল ব্যবসায়ী, রাজনীতিবিদ আর সাংবাদিকরা বসেছিল। তারা তাকে স্বাগত জানাতে সবাই হাততালি দিচ্ছিল। আর ব্লাড ডায়মন্ড সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।